হ্যালো সেকেন্ড ইয়ার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা একটা নতুন কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমি লাইভে আসছি না ইচ্ছা করেই, লকডাউন প্লাস বিভিন্ন কারণে তোমাদের অংশগ্রহণটাও তুলনামূলকভাবে আগের চেয়ে কমে গেছে, যার জন্য এই লাইভে আসছি না। এবং একই সঙ্গে হয়তো নেক্সট ডেও একটু দেরি করে আর কি লাইভে আসবো, আরও কিছুদিন এভাবে ডিরেক্ট ভিডিও আপলোড করবো বা রিসোর্স আপলোড করে করে তোমাদেরকে হেল্প করে যাব। আর স্কুল কলেজগুলো খুললেই তারপরে আমি আবার লাইভে আসা শুরু করব। সো আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা সাজেশনে যেটা দিয়েছিলাম সেটা হলো এই যে এই কোশ্চেনটা, অর্থাৎ ডিসকাস দ্য থিম অফ লস অ্যান্ড কম্পেনসেশনের যে থিমটা, সেই থিমটা নিয়ে আলোচনা করার কথা বলা হচ্ছে। এটা যদি তোমরা এই রাইটিংটার অর্থাৎ এই পোয়েট্রির যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা আলোচনা করো তাহলেই হয়ে যাবে। এবং আমি যেটা বলবো যে তার সাথে আরও বেশ কিছু ইনফরমেশন যদি অ্যাড করো সেটা হচ্ছে তোমাদের জন্য আরও ভালো হবে। সো আমি এখন আলোচনা করছি একটা বই থেকে, এবং সেই বইয়ের ছবি তুলে আমি অবশ্যই তোমাদেরকে দেব। এবং এখন আপাতত তোমরা জাস্ট আমি যেটা বলছি সেটা তোমরা শুনতে থাকো। আমি এই প্রশ্নটার আলোকে আলোচনাটা চালিয়ে যাচ্ছি। আলোচনাটা হচ্ছে, আমি ইন্ট্রোডাকশনটা বাদ রেখে আমি জাস্ট ডিরেক্ট পয়েন্টে যাচ্ছি, যে এখানে এই কবিতায় 1 নাম্বার, মানে এখানে বেশ কিছু, আমি যেই ছবিটা তোমাদেরকে দিব এখানে প্রায় 14টা পয়েন্ট উল্লেখ করা হয়েছে এই লস অ্যান্ড কম্পেনসেশনের ক্ষেত্রে। সো আমি এইখানে এই 14টাকে ওয়ান বাই ওয়ান আমি আলোচনা করব। এখানে দেখো শুরুতে 1 নাম্বারে যে কথা বলা হচ্ছে, যে ওয়ার্ডসওয়ার্থের এই ইমর্টালিটি ওড এটা ক্লিয়ারলি কনভে করে, ক্লিয়ারলি আমাদেরকে জানাচ্ছে বা প্রকাশ করছে যে একটা ডিফারেন্ট অ্যাটিটিউড কোনো একটা মানুষের, বিশেষ করে এখানে যে পোয়েটের নেচারের প্রতি যে একটা অ্যাটিটিউড তার ছোটবেলায়, ঠিক সেই জিনিসটাই আবার তার বড় হয়ে ওঠার পরে তার যে অ্যাটিটিউড, এই দুইটা অ্যাটিটিউডের ভিতরে তার যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা নিয়ে আলোচনা করছে। এরপরে এখানে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করছে 2 নাম্বারে, সেটা হচ্ছে, as a child, all the natural objects and every common sight seemed to him as if bathed in a dreamlike divine splendor. বলছে যখন তিনি শিশু ছিলেন, শিশুকালে বা তার শৈশবকালে, তার আশেপাশের সমস্ত প্রাকৃতিক অবজেক্টগুলি এবং সাধারণ দৃশ্যবলী যেগুলো তিনি সে সময় দেখতেন, সেগুলো তার কাছে মনে হতো সবকিছুই যেন অনেক ড্রিম লাইক, স্বপ্নীল মনে হতো, এবং সবকিছুর ভেতরে তিনি একটা ডিভাইন স্প্লেন্ডার খুঁজে পেতেন। অর্থাৎ ডিভাইন যে ঐশ্বর্য বা দ্যুতি, সেটা যেন সবকিছুর ভেতর খুঁজে পেতেন ছোটবেলায়। সেটা আর কি বড় হওয়ার পরে আর নেই, এটাই আর কি বলছে, এটা আর কি তার লস। 3rd নাম্বারে যে কথাটা বলা হচ্ছে, যে ইন হিজ ম্যাচিউরিটি, তার বড় হয়ে যাওয়ার পরে, ওয়াট ওয়াটসওয়ার্থ ফেল্ট এ লস, হি মিসড দ্য গ্লোরি অ্যান্ড দ্য ড্রিম। ওয়াটসওয়ার্থ তিনি ফিল করছেন যে তিনি হারিয়েছেন, কি হারিয়েছেন? তিনি হারিয়েছেন হচ্ছে গ্লোরি এবং ড্রিম, ছোটবেলার যে গ্লোরি এবং ছোটবেলার যে স্বপ্নগুলি সেগুলো হারিয়েছেন। এর আরেকটা কারণ হিসেবে তিনি দেখাচ্ছেন বিকজ হি হ্যাড লস্ট, কারণ তিনি হারিয়েছেন দ্য ভিশনারি গ্লিম, অর্থাৎ যে স্বপ্ন দেখার যে বিষয়টা, এবং যে ভিশনারি যে গ্লিম, সুদূর প্রসারী বা বিষয়কে রিয়েলাইজ করা বা সেগুলোকে ভিশন করার যে গ্লিম, সেটাকে তিনি হারিয়েছেন। উইচ ইনভেস্টেড নেচার উইথ দ্য রেডিয়েন্স, যেগুলো নেচার থেকে তিনি পেতেন, সেই নেচারের রেডিয়েন্স থেকে, নেচারের যে আলো, সেখান থেকে তিনি যেগুলো পেতেন, যে ভিশনারি গ্লিমগুলো পেতেন, বড় হয়ে যাওয়ার পরে আসলে সেগুলো আর তিনি সেভাবে পান না, এবং এর ফলে তিনি হারিয়েছেন ছোটবেলার যে গ্লোরি এবং ড্রিম সেটা। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি তার যে একটা লস, সেই লসের বিষয়টা। 4 নম্বরে তিনি বলছেন যে দ্য চাইল্ড কামস টু আর্থ উইথ এ ভিভিড মেমোরি অফ হিজ প্যারেন্টাল এক্সিস্টেন্স ক্লোজ টু গড ইন হেভেন। তিনি বলছেন, মানে এই পোয়েট এখানে বলছেন যে একটা চাইল্ড যখন সে পৃথিবীতে আসে, তখন হেভেনে তার গডের সাথে যে একটা ক্লোজ সম্পর্ক থাকে বা গডের কাছাকাছি যে তিনি থাকেন,
বলছে এইটার একটা পরিষ্কার মেমোরি তার কাছে থাকে যখন সে ছোটবেলায়, তখন this helps him to invest a divine glory in nature and experience a pure joy in meadow, ট্রি অ্যান্ড ফ্লাওয়ার। বলছে এই যে গডের খুব কাছাকাছি একটা অবস্থানে থাকে, কেবল হেভেন থেকে আসলো বা একটা বাচ্চা জন্মগ্রহণ করলো বা তারপরে কিছুদিন আর কি, সো এই যে কাছাকাছি একটা অবস্থায় থাকে, এর ফলে যেটা হয় যে তিনি সব কিছুর ভেতরে, নেচারের সব কিছুর ভেতরেই তিনি একটা ডিভাইন গ্লোরি খুঁজে পান, এবং একই সঙ্গে তিনি একটা মানে তিনি এক্সপেরিয়েন্স করেন একটা পরিপূর্ণ এবং খাঁটি এক ধরনের আনন্দ, পিওর জয় তিনি পান কোথায়? ইন মিডো, অর্থাৎ মাঠে ঘাটে তিনি পান, গাছপালা এবং ফুল ফলের ভেতরেও তিনি এই মানে পিওর যে এক্সপেরিয়েন্সটা, পিওর যে আনন্দটা, সেটা তিনি পান। এরপরে 5 নম্বরে যে কথাটা বলছে যে অ্যাজ হি গ্রোস আপ, যখন তিনি বড় হয়ে যাচ্ছেন তখন তার সামনে যেহেতু আর্থলি প্লেজার্স এবং ম্যাটেরিয়াল যে কনসার্নগুলো সেগুলো তার অ্যাটেনশনকে ড্র করে, এবং এর ফলে তার যে ভিশনারি যে গ্লিমগুলো সেগুলো ফেড হয়ে যায়, তিনি আর ওই ভিশনারি গ্লিমটা তার ভেতরে থাকে না, এবং এর ফলে যেটা হয় যে তার মানে এইটাও তার একটা লস, অর্থাৎ ছোটবেলায় যেটা ছিল ডিভাইন গ্লোরি বা ভিশনারি গ্লিম, যেটা দিয়ে তিনি গডের কাছাকাছি ছিলেন এবং প্রকৃতির ভিতরে সব জায়গায় একটা পিওরিটি তিনি দেখতে পেতেন, কিন্তু বড় হওয়ার পরে তার জাগতিক বিভিন্ন আনন্দ বা ম্যাটেরিয়াল বিভিন্ন চাহিদা এগুলো তার অ্যাটেনশন ড্র করে, এবং এর ফলে তিনি এগুলোকে হারিয়ে ফেলেন, এবং এগুলো হারিয়ে ফেলেন এই সাধারণ কমন ডে লাইটের মতো আর কি, ডে লাইটের মধ্যে তিনি এগুলোকে হারিয়ে ফেলেন। 6 নম্বরে বলছে অ্যাজ অ্যান অ্যাডাল্ট, বড় হওয়ার পরে দ্য পোয়েট ইজ অ্যাওয়ার অফ নেচারস বিউটি। মানে এখানে একটা কম্পেনসেশনের একটা বিষয় আসতেছে, এতক্ষণ তিনি লসের কথা বলেছেন, এবার একটা কম্পেনসেশনের বিষয় বলছেন যে বড় হওয়ার ফলে এবার মানে বড় হওয়ার পরে কবি এবার খুবই সচেতন প্রকৃতির যে সৌন্দর্য সেটা নিয়ে, বা ঠিক ক্যান, কিন্তু এখানে আবার তিনি বলছেন যে তার লসের কথা, বাট হি ক্যান নো লঙ্গার এক্সপিরিয়েন্স দ্য এলিমেন্ট অফ ডিভাইন স্প্লেন্ডার ইন ইট। কিন্তু তিনি আর ওই ছোটবেলার মতো যে স্বর্গীয় যে দ্যুতি বা স্বর্গীয় যে আলো বা শোভা যেগুলো, সেইগুলো আর তিনি ওই প্রকৃতির মধ্যে পান না। প্রকৃতির সৌন্দর্য পান কিন্তু ওই স্বর্গীয় সৌন্দর্য আর তিনি পান না। 7 নম্বরে তিনি যেটা বলছেন যে এ হন্টিং টোন অফ ওয়েস্টফুলনেস মেক্স দ্য পোয়েটস এক্সপ্রেশন অফ হিজ লস অফ পারসেপশন হুইচ হি পজেসড অ্যাজ এ চাইল্ড। বলছে একটা হান্টিং টোন যেন তার ভেতরে সবসময়ের জন্য থাকে, একটা হন্টিং টোন, মানে জাগতিক যেই বিষয় জাগতিক প্লেজার, তারপরে ম্যাটেরিয়াল যে কনসার্নগুলি, সেগুলো তার অ্যাটেনশন ড্র করে, এবং এর ফলে তিনি বিভিন্ন রকমের জাগতিক কার্যাবলীতে তিনি জড়িয়ে পড়েন বড় হওয়ার পরে, এবং তার ওই ছোটবেলার যে গ্লোরি বা ভিশনারি গ্লিম এগুলো চলে যায়, এর ফলে তিনি সবসময়ের জন্য একটা হন্টিং টোন যেন তার ভেতরে বাঁচতে থাকে, অর্থাৎ পরবর্তীতে তিনি শেষ হয়ে যাচ্ছেন, তার সময় শেষ হয়ে যাচ্ছে, অফ ডেথ, এই জাতীয় একটা বিষয়, বা তিনি যে অনেক কিছু লস করেছেন এর ফলেও এক ধরনের ঘাটতি তিনি ফিল করেন, যেটা তার ছোটবেলায় ছিল বা শিশুকালে তিনি পজেস করতেন। 8 নম্বরে তিনি যেটা বলছেন এ চাইল্ড ইজ ইনস্টিংটিভলি কনসাস অফ দ্য ট্রুথ হুইচ গ্রোন আপ পিপুল আর স্ট্রাগলিং টু ফাইন্ড বাট আর আনএবল টু ডু সো। A child is aware of the soul's immortality because he has memories of his heavenly existence. বলছে একটা চাইল্ড তার ভেতরে মানে তিনি খুব একটা চাইল্ড খুব ইনস্টিংটিভলি সহজাতভাবেই কনসাস থাকে সত্য সম্পর্কে, কিন্তু যেটা বড় হওয়ার সাথে সাথে মানুষ সেটা মানে তাদের ভেতর থাকে না, বা সত্য সম্পর্কে কনসাস থাকে না, এবং সে সেটাকে পাওয়ার ব্যাপারে অনেক স্ট্রাগলিং করে। কিন্তু একজন চাইল্ড সে যেহেতু মানে কেবলই জন্মগ্রহণ করেছে বা এখানে যেটা বলছে যে গডের কাছ থেকে এসেছে, সেহেতু তার যে মেমোরিগুলো সেগুলো অনেক ক্লিয়ার থাকে, এবং সোলসের যে ইমর্টালিটি সেই ইমর্টালিটি সম্পর্কেও
একটা চাইল্ড অনেক অ্যাওয়ার্ড থাকে। মানে এখানকার যে মেইন কথা যে একটা ছোট বাচ্চা কেবল যেহেতু জন্মগ্রহণ করলো, কেবল যেহেতু আহ, ঈশ্বরের কাছ থেকে আসলো, সেহেতু তার সাথে ঈশ্বরের একটা কানেকশন যেন থেকে যায়, এবং এর ফলে যে কানেকশনটা আসলে বড় হওয়ার পরে থাকে না, এবং মানুষ ওই কানেকশনটা করার চেষ্টা করে, বাট এটা করতে গিয়ে অনেক স্ট্রাগল করে সে। কিন্তু একটা ছোট বাচ্চা যেহেতু সে কেবল আসছে, সেহেতু তার প্রতি গডের একটা আলাদা অ্যাটেনশন থাকে, এবং সে ওই মেমোরিগুলো তার তখনও ক্লিয়ার থাকে। 9 নম্বরে যেই লস অ্যান্ড কম্পেনসেশন সেটা হচ্ছে, বাট দ্য পোয়েট ডাজন্ট থিঙ্ক, আচ্ছা, ডাজন্ট সিঙ্ক ইনটু ডিসপেয়ার অ্যাট দ্য লস, কিন্তু পোয়েট একেবারে নিজেকে লসের ভেতরে ডুবিয়ে দিচ্ছেন না, হতাশার সাগরে তিনি নিজেকে ডুবিয়ে দিচ্ছেন না। নেচার হ্যাজ নাও অ্যাচিভড এ নিউ সিগনিফিকেন্স ফর হিম, এবং তার জন্য এখন নেচার নতুন একটা গুরুত্ব নিয়ে এসেছে। দ্যাট ইজ হিজ কনসোলেশন অ্যান্ড কম্পেনসেশন ফর দ্য লস অফ হিজ আর্লি ভিশন, এবং এই যে নতুন একটা গুরুত্ব নিয়ে আসছে নেচার, তার কাছে ধরা দিচ্ছে নতুন একটা গুরুত্ব নিয়ে, এটাই তার জন্য একটা সান্ত্বনা, এবং তার জন্য তার ক্ষতিপূরণ হিসেবে ছোটবেলার যে আর্লি ভিশন যেটা নষ্ট হয়ে গেছে সেটার ক্ষতিপূরণ এইটাই। সো এখন এই ক্ষতিপূরণগুলো কি কি, তিনি কি কি নতুন পাচ্ছেন, এটা হচ্ছে 1 নম্বর, যেটা 10 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে the observation of humanity's suffering has developed in him a philosophic attitude which has helped him to perceive a profound meaning in nature। বলছে বড় হওয়ার পরে তার ছোটবেলার গ্লিম চলে গেছে, ঠিক আছে, কিন্তু হিউম্যানিটির যে সাফারিং, এই সাফারিংটার অবজারভেশন তার ভেতরে একটা ফিলোসফিক অ্যাটিটিউড তৈরি করেছে, এবং যেটা হেল্প করছে তাকে প্রকৃতির যে মিনিং, সেই প্রোফাউন্ড মিনিংগুলোকে বোঝার ক্ষেত্রে। The clouds, the brooks, the sunsets, indeed the meanest flower that blows gives him thoughts that lie too deep for tears। এখানে বলছেন যে বড় হওয়ার পরে এখন তিনি ক্লাউড, ব্রুক, মানে ছোট যে নদীগুলো, তোমার সানসেট, সূর্যাস্ত, এরপরে সবচেয়ে ছোট বা বাজে যে ফুলগুলো, সেগুলো তাকে এখন তার মনের ভেতরে নতুন চিন্তার উদ্রেক করে, এবং সেগুলোর ভেতর থেকেও তিনি এক ধরনের ডিপ মিনিং খুঁজে পান। They have assumed significance for an eye that had kept watch over man's mortality, এবং তার কাছে মানুষের যে মর্টালিটি, সেই মর্টালিটির ব্যাপারে আহ, মানে সেখানেও তিনি এক ধরনের সিগনিফিকেন্স দেখতে পান। এরপরে 11 নম্বরে যেটা আছে, দ্য পোয়েটস নিউ ভিশন হ্যাজ বিন বর্ন আউট অফ দ্য হিউম্যান হার্ট বাই হুইচ হি লিভ দ্য টেন্ডারনেস, জয়স অ্যান্ড টিয়ার। এরপরে তিনি বলছেন যে পোয়েটের যে নিউ ভিশন যেটা, সেটা পোয়েটের ভেতরে আসলো, এবং সেটা হচ্ছে হিউম্যান হার্ট হুইচ উই লিভ, অর্থাৎ আমরা হিউম্যান হার্ট, যেখানে খুব টেন্ডারনেস অফ জয় এবং টিয়ার্স, হাসি কান্না এগুলো থাকে, এইগুলো নিয়ে মানুষ যেভাবে আর কি বড় হওয়ার পরে এগুলো তার ভেতরে যেভাবে আসে, তো সেই ভিশনটা তিনি কবি আসলে পাচ্ছেন, মানে এক কথায় রিয়েলিটির যে ভিশনটা সেটা কবি এখন পেয়েছেন এখানে, সেই কথাটা বলছেন। এরপরে 12 নম্বরে এসে তিনি বলছেন, দ্য সরো ইন দ্য ওল্ড ইজ দ্য ইনএভিটেবল অফ গিভিং আপ ওয়ান হ্যাবিট অফ ভিশন ফর এ নিউ ওয়ান। এখানে তিনি আবার লসের কথা বলছেন, যে এই ইমর্টালিটি ওডে তিনি একটা দুঃখের কথা বলছেন। তার দুঃখটা হচ্ছে মানুষকে অবশ্যই তার একটা হ্যাবিট চেঞ্জ করতে হয়, সেটা হচ্ছে যে ছোটবেলার যে ভিশন, সেই ভিশনটাকে তাকে চেঞ্জ করতে হয় নতুন একটা ভিশনের জন্য। দ্য সেন্টার অফ ইন্টারেস্ট হ্যাজ চেঞ্জড ফ্রম নেচার টু ম্যান, এবং এই সময়টাতে যখন ওয়াটসওয়ার্থ গ্রিউ আপ হচ্ছেন, বড় হচ্ছেন, তখন তার সেন্টার অফ ইন্টারেস্ট বা তার সেন্টার অফ অ্যাটেনশন এটা চেঞ্জ হয়ে যায়, তার আগ্রহের জায়গাটা চেঞ্জ হয়ে যায়। আগে সে প্রকৃতি থেকে শিখতো, প্রকৃতিকে নিয়ে চিন্তা করতো ছোটবেলায়, কিন্তু বড় হওয়ার পরে সে মানুষ নিয়ে চিন্তা করা শুরু করেছে। There is now the consciousness of the relationship not only between man and nature, but between man and man in this world of difficulty and sorrow। এবং এইখানে এক ধরনের যে সচেতনতা তৈরি হয়েছে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে,
সেটা শুধুমাত্র যে মানুষ এবং নেচারের মধ্যে তাও নয়, বরং মানুষে মানুষে পৃথিবীতে এই দুঃখ এবং কঠিন পৃথিবীতে মানুষে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কের প্রতিও একটা কনসাসনেস তৈরি হয়েছে কবি বড় হওয়ার পরে। এরপরে 13 নম্বরে বলছেন কবি যেটা, সেটা হচ্ছে ফিলোসফিক মাইন্ড ইজ নট এ ডিক্রিজ ইন দ্য পাওয়ার টু ফিল বাট অ্যান ইনক্রিজ অফ সেন্সিটিভিটি অ্যান্ড রেসপন্সিভনেস। কবি বড় হওয়ার পরে একটা ফিলোসফিক মাইন্ড পাচ্ছেন এবং সেই ফিলোসফিক মাইন্ডটা তাকে পাওয়ার দিচ্ছে ফিল করার, এবং এটা তাকে ইনক্রিজ করছে তার ভেতরে যে সেন্সিটিভিটি যেটা রয়েছে এবং রেসপন্সিভনেস যেটা, এইটার পাওয়ারকে ইনক্রিজ করছে। দ্য নলেজ অফ ম্যানস মর্টালিটি রিপ্লেসেস দ্য গ্লোরি অ্যাজ দ্য এজেন্সি হুইচ মেক্স থিংস সিগনিফিক্যান্ট। এবং বলছে যে মানুষের মর্টালিটির যে নলেজ, এই নলেজটা রিপ্লেস করেছে গ্লোরির জায়গায় আর কি, অর্থাৎ গ্লোরির জায়গায়, যেটা ছোটবেলার যে ডিভাইন গ্লোরিটা ছিল সেটার জায়গায় মানুষের মর্টালিটি নিয়ে চিন্তা করার চিন্তাটা আর কি, বা নলেজটা হচ্ছে রিপ্লেস করেছে, এবং যেটা আরো গুরুত্বপূর্ণ একটা জিনিস। এরপরে 14 নম্বর পয়েন্টে এসে যেটা বলছেন ওয়াটসওয়ার্থ, সেটা হচ্ছে দ্য ওড ইজ দাস অ্যাবাউট গ্রোয়িং। এই দিক দিয়ে চিন্তা করলে এই যে ইমর্টালিটি ওড, এটা হচ্ছে মূলত মানুষের ছোটবেলা থেকে বড় হওয়া। এর মানে এই না যে একেবারে বুড়ো হয়ে যাওয়া, এটা না। দ্য টার্ম ইমর্টালিটি মিনস এখানে হচ্ছে ডেথ নিগেটেড। এখানে ইমর্টালিটির ক্ষেত্রে যেটা আসতেছে সেটা হচ্ছে ডেথ যে নিগেটেড, ডেথ যে অকার্যকর, বা ডেথ যে আসলে মানুষকে মারতে অক্ষম, সেই বিষয়টা আর কি বোঝানো হচ্ছে। ওয়ান ভিশন ইজ লস্ট, বলা হচ্ছে যে একটা ভিশন চলে গেছে, বাট অ্যানাদার অর ইকুয়াল গ্রেটনেস কম্পেনসেশন ফর দ্য লস। বলছে একটা ভিশন চলে গেছে তো কি হয়েছে, আরেকটা ভিশন অথবা তার চেয়ে সমান অথবা বেশি আরেকটা ভিশন বা আরেকটা কম্পেনসেশন আর কি এখানে এসে জুড়েছে। তাহলে এইটা আমরা মেইন যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে লস অ্যান্ড কম্পেনসেশনের যে থিম, এটাতে একটা জিনিস পরিষ্কার। এক কথায় যদি আমি বলি যে ওয়াটসওয়ার্থ বলছেন যে তিনি তার ছোটবেলার যে গডের সাথে যে নিকটবর্তী যে কানেকশন, ডিভাইন গ্লোরি, বা ওই সময়ের যে নেচারের সব কিছু, নেচারের ভিতরে একটা গ্লোরি দেখতে পাওয়া বা একটা গ্লিম দেখতে পাওয়া, সেইগুলো তার চলে গেছে বড় হওয়ার পরে। কিন্তু বড় হওয়ার পরে তিনি যেটা পেয়েছেন সেটা হচ্ছে হিউম্যানকে ভালোবাসা বা মানুষকে নিয়ে চিন্তা করা। ছোটবেলায় তিনি প্রকৃতি নিয়ে চিন্তা করতেন, এখন তিনি আরো কনসাস হয়ে মানুষকে নিয়ে চিন্তা করছেন। এবং ছোটবেলায় তিনি ম্যান অ্যান্ড নেচারের রিলেশনশিপ তিনি বিভোর ছিলেন বা সেটা নিয়ে তিনি চিন্তা করেছেন। বাট বড় হওয়ার পরে, গ্রোয়িং হওয়ার পরে, তিনি ম্যান অ্যান্ড ম্যান এর ভেতরে যে সেই রিলেশনশিপ, সেটাকে আরো কনসাসলি তিনি চিন্তা করতে পারছেন। তো এইটাই হচ্ছে মেইন কথা এখানকার। তো আশা করি এটা তোমাদের হেল্প হবে, এবং আমি এটা অবশ্যই দিব। পাশাপাশি এটা থেকে তোমরা তো ইনফরমেশন নিয়ে, তোমাদের গাইড থেকে নোট নিয়ে তোমরা একটা পরিপূর্ণ ভালো নোট তৈরি করবে, এবং সেই নোটটা অবশ্যই গ্রুপে শেয়ার করবে, আমি দেখে দেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। নেক্সট ক্লাসে আবার কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।